এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 নিয়ে আলোচনা করব। আজকে আমরা এডুকেশনাল স্টাডিজ CC02 নিয়ে আলোচনা করছি, চ্যাপ্টার 5 মহান শিক্ষাবিদগণ। আজকে আমরা চ্যাপ্টার 5-এর প্রথম পর্ব আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন 2 নম্বরের জন্য আমরা দেখে নেব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, স্কিমা কাকে বলে, এর কয়টি প্রক্রিয়া ও কী? স্কিমা ধারণাটির উদ্ভাবক হলেন মনোবিজ্ঞানী আর্ট বার্লেট। 1932 খ্রিস্টাব্দে তিনি স্কিমা সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। তার বক্তব্য অনুসারে স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন, যা পর মুহূর্তে শিশু যখন নতুন তথ্য আয়ত্ত করে তার স্কিমার প্রসারিত হতে থাকে। এইভাবে সমগ্র জীবনব্যাপী স্কিমা প্রসারিত হতে থাকে। সাধারণ অর্থে স্কিমা হলো একটি মানসিক কাঠামো বা ধারণা, যা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে তৈরি হয় এবং যা আমাদের নতুন তথ্য বা অভিজ্ঞতাকে বুঝতে, ব্যাখ্যা করতে এবং মনে রাখতে সাহায্য করে। বলতে গেলে স্কিমা হলো জ্ঞানের ক্ষুদ্র একক। মূলত বলতে চাইছে যে স্কিমা হচ্ছে জ্ঞানের ক্ষুদ্র ক্ষুদ্র একক, যেগুলো সংগঠিত হয় আমরা একটি জ্ঞান যখন আমাদের অভিজ্ঞতায় পরিণত হয়, সেইখান থেকে আমরা নতুন জ্ঞান গ্রহণ করতে পারি এবং সেই অভিজ্ঞতার সাথে সেই নতুন জ্ঞান সংযুক্ত হয়ে আমাদের পরবর্তী পর্যায়ে আমাদের এক নতুন অভিজ্ঞতা বা জ্ঞানের সৃষ্টি করে। এটাকেই আমরা স্কিমা বলছি, যেটা জীবনব্যাপী প্রক্রিয়া। আমরা সারা জীবন ধরে জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয়ের প্রক্রিয়া চলতে থাকে আমাদের, এবং এইভাবে আমাদের স্কিমার প্রসারণ ঘটে। স্কিমা প্রসারণের দুটি প্রক্রিয়া সক্রিয়, এগুলি হলো অভিযোজন বা অ্যাডাপশন এবং সাংগঠনিকীকরণ বা অর্গানাইজেশন। এর পরের প্রশ্ন হচ্ছে, অভিযোজন বলতে আমরা কি বুঝি? অভিযোজন বলতে বোঝায় কোনো জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে পরিবর্তনগুলি করে, যা তাকে বেঁচে থাকতে এবং বংশবৃদ্ধি করতে সাহায্য করে। এটি মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য। তবে মনোবিদ পিয়াজের মতে অভিযোজনের দুটি প্রক্রিয়া সমন্বয়, এগুলি হলো আত্তীকরণ অ্যাসিমিলেশন, সহযোজন অ্যাকোমোডেশন। যখন আমরা বিভিন্ন পরিবেশের মধ্যে যাই, যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হই এবং সেই পরিস্থিতিতে নিজেদের কীভাবে চলতে হবে, কী করতে হবে, কী করতে হবে না, নিজেরাই নির্ধারিত করে পথ বের করি, সেটাই আমাদের অভিযোজন। সেটা আমাদের সহজাত একটি বৈশিষ্ট্য। এর ফলে আমরা যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য কিছু না কিছু সমাধান আমরা নিজেরা খুঁজে বের করে নিই এবং এইভাবে আমাদের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম এগিয়ে চলতে থাকে। তবে এই মনোবিদ পিয়াজের মতে অভিযোজনের দুটি প্রক্রিয়া আছে। প্রথমটি হচ্ছে আত্তীকরণ এবং দ্বিতীয়টি হচ্ছে সহযোজন। এর পরের প্রশ্ন, আত্তীকরণ কাকে বলে? আত্তীকরণ হলো কোনো স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মাধ্যমে নতুন তথ্য, চিন্তাধারা বা ভাবের সংযোজন, যার ফলে স্কিমার পরিবর্তন তথা প্রসারিত হয়। উদাহরণ হিসাবে আমরা যখন গাছকে চিনতে শিখি, গাছ সম্পর্কে ধারণা লাভ করি, সেই ধারণা সময়ের সাথে সাথে বিভিন্ন শ্রেণীতে সেই বিষয়ে নতুন জ্ঞান সংযুক্ত করার সাথে সাথে আমরা সেই সম্পর্কে অনেক কিছু জানতে পারি। এর ফলে আমাদের গাছ সম্পর্কে জ্ঞান, এর সঙ্গে নতুন জ্ঞান বা সংযোগ বা সংগঠন হয়। এটি হলো আমাদের আত্তীকরণ। আমরা যখন কোনো একটি জ্ঞান অর্জন করছি কোনো একটি বিষয় সম্পর্কে, সেই জ্ঞানটি যখন সময় এগোবে তার বিষয়ে আমরা আরও অনেক কিছু নতুন জানতে পারবো, কখনো অনেক কিছু নতুন বিষয় আমাদের সাথে পরিচিত হব। এই সব কিছুই হচ্ছে আমাদের আত্তীকরণ। যখন একদম ছোট ছিলে তখন আমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পেতাম এবং সেই গাছটি মূল ধারণা ছিল যে গাছের পাতা আছে, ফুল হয়, ফল হয়, মূল কাণ্ড, শাখা পোশাকে এইসব মিলিয়ে গাছ হয়। পরবর্তীকালে যখন সময় এগোলো, গাছের বিভিন্ন লতা, গুল্ম, শৈবাল ইত্যাদি সম্পর্কে আমরা জানতে শিখলাম। এছাড়াও বিভিন্ন নতুন নতুন গাছ সম্পর্কে আমাদের ধারণা হলো, বর্ণহীন অথচ সেগুলোও গাছ, পরজীবী গাছ ইত্যাদি সম্পর্কে আমরা জানতে শিখেছি। সেগুলো হচ্ছে আমাদের আত্তীকরণ। সহযোজন বলতে কী বোঝায়? সহযোজন হলো নতুন তথ্য, চিন্তা, ভাবনা ইত্যাদি প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার সঙ্গে যুক্ত করা। পরিবেশের নতুন তথ্য, চিন্তা, বিষয় ইত্যাদি বর্তমান স্কিমার পক্ষে সরাসরি গ্রহণ করতে অসুবিধা হয়। সেক্ষেত্রে উক্ত তথ্য, চিন্তা, বিষয় ইত্যাদিকে প্রয়োজন মতো পরিবর্তন বা বিন্যস্ত করে স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে যুক্ত করা যায়। একেই বলা হয় সহযোজন। উদাহরণ হিসাবে আমরা যদি কখনো কঠিন ধারণা বুঝতে অসুবিধায় পড়ি, তখন সেটিকে কিছু সাধারণ উদাহরণের মধ্যে দিয়ে বুঝে নিতে পারি। যখন দেখবে আমাদের বাড়ি সম্পর্কে বলা হয়, বাড়ি, তখন দেখবে আমরা জানি যে যে স্থানে আমরা বসবাস করি সেটাই আমাদের বাড়ি বা বাসস্থান। কিন্তু যখন বিভিন্ন পশু পাখির ঘর বাড়ি বাসস্থানের কথা বলি, তখন আমরা অতি সহজে অনুধাবন করতে পারি যে আসলে
বাড়ি বলতে কী বোঝানো হচ্ছে? পাখিদের বিভিন্ন পাখির বাসা ইত্যাদি, পশুদের জন্য বন জঙ্গল ইত্যাদি, এগুলিই হচ্ছে তাদের বাড়ি, কারণ সেখানে তারা স্বাচ্ছন্দ্যে নিজেদের মতো করে বসবাস করতে পারে। এরপরে হচ্ছে সাংগঠনিকীকরণ বলতে কী বোঝায়? স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠন সমূহ সংগঠিত হয়ে আরও জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়, একেই সাংগঠনিকীকরণ বলা হয়। বই পাঠ করতে গেলে ঠিকমতো বই ধরতে হবে, পাতা উল্টাতে হবে এবং চোখ সঞ্চালন করতে হবে। এই তিনটি সংবেদন সঞ্চালনমূলক প্রক্রিয়াকে সংগঠিত করে তবে বই পড়ার কাজটি সম্পন্ন হয়। এই সমগ্র প্রক্রিয়াটিকে একত্রে সাংগঠনিকীকরণ বলা হয়। যখন আমরা কোনো একটি কাজের জন্য অনেকগুলো প্রক্রিয়া অবলম্বন করে একটি কাজ সম্পন্ন করছি, তখন সেই প্রক্রিয়াগুলির সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সম্পন্ন হওয়া কাজটিকে আমরা সাংগঠনিকীকরণ বলছি। যদি আমরা কোনো ছবি আঁকার কথা বলি, ছবি আঁকার জন্য প্রথমে আমাদের কাগজ নিতে হবে, আমাদের কলম ধরতে জানতে হবে, তারপরে বিভিন্ন আকার আকৃতি সম্পর্কে ধারণা লাভ করতে হবে এবং সেগুলো যথাযথভাবে খাতায় একে প্রকাশ করতে হবে এবং তবেই সেটি আমাদের একটি সম্পূর্ণ ছবিতে পরিণত হবে। একেই আমরা সাংগঠনিকীকরণ বলছি। 6 নম্বর প্রশ্ন, পিয়াজের জ্ঞানমূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্টের কটি স্তরের কথা বলা হয়েছে ও কী কী? পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশের বা কগনিটিভ ডেভেলপমেন্টের 4টি স্তরের কথা বলেছেন। এগুলি হলো সংবেদন চালকমূলক স্তর বা সেন্সরি মোটর, জন্মের পর 18 থেকে 24 মাস পর্যন্ত। পরবর্তী স্তর পাক সক্রিয়তার স্তর, প্রি অপারেশনাল স্টেজ 2 বছর থেকে 7 বছর। তারপরে মূর্ত সক্রিয়তার স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর। তারপরে যৌক্তিক সক্রিয়তার স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ 11 বছর থেকে 18 বছর। প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, গান্ধীজির প্রস্তাবিত শিক্ষাকে বুনিয়াদী শিক্ষা বলা হয় কেন? প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এখন থেকে খাতায় লিখে ভালো করে বারবার পড়ে মুখস্থ করার চেষ্টা করো। গান্ধীজির প্রস্তাবিত শিক্ষাকে বুনিয়াদী শিক্ষা বলা হয় কারণ জাতির মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ভিত্তি করে এই শিক্ষা গড়ে উঠেছে। 2, এর লক্ষ্য হলো ব্যক্তি ও জাতির ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করা। 3, সমগ্র শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে এই শিক্ষা দাঁড়িয়ে আছে। 4, জাতি ধর্ম লিঙ্গ ভেদে সকল ভারতবাসীর জন্য ন্যূনতম শিক্ষার কথা বলা হচ্ছে, সেই জন্য একে বুনিয়াদী শিক্ষা বলা হয়। এবং 5, এই শিক্ষায় শিক্ষার্থীর মৌলিক ও সৃজনশীল সক্রিয়তার সঙ্গে যুক্ত করা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। গান্ধীজির বুনিয়াদী শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য হলো, এই প্রশ্নটির সাথেও এসে থাকে পাঠ প্রশ্ন হিসাবে। 1, 7 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত ছেলেমেয়ের জন্য সার্বজনীন বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা। 2, এই শিক্ষাক্ষেত্রে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। 3, এখানে গান্ধীজি অনুবন্ধ প্রণালীতে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। অনুবন্ধ মানে সমন্বয় সাধন প্রক্রিয়া। 4, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, নাগরিকতা শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। 5, এই শিক্ষায় বিভিন্ন কুটির শিল্প, বুনন, চামড়ার কাজ, কাঠের কাজ, সেলাই, কৃষি কাজ, বাগান তৈরি, মৎস্য চাষ প্রভৃতি শিল্পকে কেন্দ্র করে গড়ে তোলার কথা বলা হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা তারা নিজেদের ব্যয়ভার নিজেরাই বহন করতে সক্ষম হবে এবং তাদের মধ্যে শ্রমের প্রতি মর্যাদা গড়ে উঠবে এবং অর্থ উপার্জনের সক্ষমতা গড়ে উঠবে। এরপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে, নৈতালিম কী বা নৈতালিম বলতে কী বোঝো? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গান্ধীজি মনে করতেন প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে পুঁথিগত এবং তার মধ্যে আত্মবিকাশের সুযোগ নেই। শিক্ষাক্ষেত্রে অপচয় এবং ইংরেজি শিক্ষার অধিক প্রভাব এবং শিক্ষার উৎপাদনশীলতার অভাব গান্ধীজিকে বিশেষভাবে আঘাত করেছিল। এরই প্রেক্ষিতে 1937 খ্রিস্টাব্দের পরিকল্পনায় তার শিক্ষা চিন্তাকে প্রকাশ করেন। এটিকে নৈতালিম বলা হয় বা নৈতালিম নামে পরিচিত। প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, গান্ধীজির শিক্ষা দর্শন সম্পর্কে লেখো। গান্ধীজির মতে শিক্ষার মূল উদ্দেশ্য ছিল দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। তিনি তৎকালীন ভারতীয় সামাজিক অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন যার মাধ্যমে শিক্ষার্থী স্বনির্ভর হয়ে উঠতে পারে। তিনি শিক্ষাকে উৎপাদনধর্মী ও সমাজ জীবনের সঙ্গে সংযুক্ত করতে চেয়েছিলেন। তিনি নাগরিকতার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি কর্মকেন্দ্রিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, কারণ তিনি মনে করতেন এই ধরনের শিক্ষা চারিত্রিক দৃঢ়তা এবং অর্থনৈতিক বুনিয়াদকে দৃঢ় করতে সাহায্য করবে। এই ছিল তোমাদের 5th চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 10টি 2 নম্বরের প্রশ্ন।